আজ 25শে জানুয়ারি আমরা চলে এসেছি কোথায় জানেন? এই লিবার্টি, ইগলাইট আর ফ্র্যাটারনাইট দেখে হয়তো মনে করবেন যে আমরা ফ্রান্সেই চলে এসেছি। না, কিন্তু এটা এসেছি কোথায়? ভারতবর্ষে, যেখানে ফ্রেঞ্চ কলোনাইজেশন হয়েছিল। সো ফ্রেন্ডস, লেটস গেট রেডি ফর আ ফ্রেঞ্চ অ্যাফেয়ার। এটা কোথায়? চন্দননগরে। 1947 সালে যখন ভারত স্বাধীন হলো, তখনও কিন্তু ফরাসডাঙ্গা অর্থাৎ চন্দননগর তখনও একটি ফরাসি উপনিবেশ ছিল। 1949 সালে চন্দননগরের মানুষ ভারতের সাথে যোগ দেওয়ার পক্ষে ভোট দেয় এবং 1950 সালে চন্দননগর ভারতের একটি অংশ হয়ে ওঠে এবং 1952 সালে চন্দননগর আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। এবছর আমার হাজবেন্ড সিদ্ধার্থদের মেডিকেল কলেজের ব্যাচ পিকনিক চন্দননগরে ছিল 26 তারিখে। আমরা একদিন আগেই পৌঁছে গেলাম এবং এই যেখানে ছিলাম সেটা আলো হাবের কাছে কেএমডির একটা পার্ক আছে, সেখানে আলো রিসর্ট। রিসর্টটি খুব নতুন, ঝাঁঝা চকচক করছে, পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের খুবই ভালো লেগেছে। 3 তলার উপরে সিদ্ধার্থ একটি সুইট ভাড়া করেছিল আমাদের জন্য। এন্টার করছি। ঘর দেখতে দেখতে একটু ইতিহাস বলি। 1673 সালে বাংলার নবাব ইব্রাহিম খানের অনুমতি নিয়ে ফরাসিরা এখানে বাণিজ্যিক ঘাঁটি স্থাপন করেন। এটি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র। ফরাসিরা 1696 সালে গন্দলপাড়া, বোরো এবং খালিশানি এই 3টি গ্রাম একীভূত করে চন্দননগর শহরটি প্রতিষ্ঠা করেছিল, যার আরেকটা নাম ফরাসডাঙ্গাও ছিল। এটা একটা ছোট বেডরুম, খুবই কিউট। একটা ডাইনিং এরিয়া, কিউট। এইটা একটা বাথরুম, এটা একটা ছোট্ট কিচেনেটের মতন, মাইক্রোওয়েভ আছে। আমাকে বললো, ম্যাডাম এখানে রান্না করে খেতে পেলাম না, আজকে রান্না করে খাবো না, সেটা তো দৈনন্দিন জীবনের একটা অঙ্গ। বেডরুমের সাথে সংলগ্ন বিরাট একটা ছাদ, আর বেডরুম থেকে ওই দূরে ড্রয়িং রুমটা দেখা যাচ্ছে, সোফা দেখা যাচ্ছে। বিশাল বড় বেডরুম, ফুটবল খেলা যায় এমন বেডরুম। আর ডান দিকে বাথরুম, একটা ড্রেসিং রুম। হাই, স্টেপ আউট অনটু দ্য টেরেস। এই ছাদটা, এইখানে ব্যালকনি, সারি সারি রুম আর বিশাল টেরেস। আর দূরে ওই যে কলেজ বিল্ডিং এর মতন দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আলো হাব। ওখানে আলো তৈরির যাবতীয় শিক্ষা প্রদান করা হয়। দুটো অ্যাটাচ বাথরুমেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম থেকে একটি টয়লেটরি ব্যাগ ছিল। টয়লেট কিট ব্যাগে ছিল দুটো কোম, দুটো ডেন্টাল কিট, লোশনস, তারপরে সোপ এটসেট্রা ছিল। হোটেলে চেক ইন করেই আমরা গাড়ি ড্রাইভ করে 30 মিনিট লাগলো আমাদের শ্রীরামপুর পৌঁছাতে এবং সেখানে আমরা মুখার্জি রেস্টুরেন্টে, প্রসিদ্ধ মুখার্জি রেস্টুরেন্টে বিরিয়ানি এবং ফিশ ফ্রাই খেলাম। এই সুপরিচিত ভোজনশালা তাদের সুন্দর অন্দরসজ্জা এবং সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত। মাটন বিরিয়ানি, ফিশ ফ্রাই এবং চিকেন মালাই কাবাব তাদের মেনুর 3টি জনপ্রিয় আইটেম। Already smelling of food. ভেতরে পা ফেলার সঙ্গে সঙ্গে সুন্দর একটা খাবারের গন্ধ আমাদের আমন্ত্রণ জানালো। কি গন্ধ, গন্ধ দেখতে। Did a very busy day. খাবার শুরু করলাম আসল কলকাতা ভেটকি ফিশ ফ্রাই দিয়ে। কি মোটা ফ্লেকি পিস, এই দেখুন কি মোটা। আর মৌ করছে খাবারের গন্ধ। এটা কি ভাগ করা হয়েছে? আচ্ছা আচ্ছা, ভাগ করে ওই 2 প্লেট স্পেশাল বিরিয়ানি নিয়েছি, তাই এত। একটা এক্সট্রা প্লেট আনতে বললাম, যেখানে আমরা ভাত তুলে রাখবো। মাটন, এটা কি মাটন কষা, মাটন চাপ, মাটন চাপ। 1 প্লেট চিকেন চাপের দাম হলো 220 টাকা। মাটন বিরিয়ানি উইথ চিকেন চাপ অ্যান্ড গ্রিন স্যালাড। 1 প্লেট মাটন বিরিয়ানির দাম হলো 360 টাকা। চাল, আমরা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, যার দাম 680 টাকা। ওয়েটারকে জিজ্ঞেস করলাম এখানে কলকাতা থেকে মানুষ কেন বিরিয়ানি খেতে আসে। কারণ আমাদের বিরিয়ানিটার দাম
অনেকটা লাইট হয় মানে রিচ হয় না। আপনি অন্য জায়গায় বিরিয়ানি খেলে কী হবে, পরে আপনার মানে একটু হেভি মনে হবে বা একটু আপনার পরে অ্যাসিডিটি টাইপের হয়ে যেতে পারে বা একটা কেমন আতর গোলাপের জলের আছে। আমাদের বিরিয়ানিটা আপনি নিজে বলুন কেমন লাগছে? লাইট, একদম লাইট, ভেরি লাইট। আমাদের তো মোটামুটি ছুটি দিনে সবথেকে 15 হাঁড়ি নর্মাল রেটে হয়, আর এমনি সময় আমার 20 চলে যায়। তো এই দুটো দিন তো খুব ভিড়, শনি রবি সোম, 3 দিন খুব ভিড় হবে। আমরা স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছিলাম বলেই এত ভাত বেশি হয়েছে। এবার ডেজার্ট খাবার পালা। পেট এত ভরে গেছে যে আমরা একটা ফিরনি অর্ডার করে সবাই মিলে শেয়ার করলাম। মিষ্টি কম, সেটা একদিক দিয়ে ভালো, কারণ আমরা 4 জনের মধ্যে 3 জনই ডায়াবেটিক। ফিরনির চালের পাউডারটা একটু গোটা গোটা থেকে গেছে, মুখে রাইসটা অত পাউডার করতে পারিনি, রাইসটা পার্টিকেলসটা লাগছে, কিন্তু খুব ওয়েল কুক। পুরনো কলকাতার ছবি দিয়ে চার দেয়াল ডেকোরেট করা, খুবই ভালো লাগছিল। একটা ভিন্টেজ হেরিটেজ একটা অরমা ছিল। গেস্টদের খাওয়া হয়ে গেলে টেবিল চেঞ্জ করে দিচ্ছিল। বেরোচ্ছি, এত লোক ওয়েট করছে, এখানে সব ওয়েটিং। ও মাই গড। আমাদের পরবর্তী গন্তব্য স্থান ছিল সূর্যকুমার মদকের মিষ্টান্ন ভাণ্ডার। পেট ভর্তি, সুতরাং খাওয়া যাবে না। এটা কি? সর ভাজা। বাবা কি মিষ্টি! এখানে কি সর ভাজা বিখ্যাত? জানতে পারলাম সূর্যকান্ত মোদকের জল ভরা সন্দেশ খুব প্রসিদ্ধ। সবাই জল ভরা চাইছে, রস ভরা চাইছে, রসকরা। আর এটা খাচ্ছি হচ্ছে সর ভাজা। পাতুরি যে রাগ করা মিষ্টিটা খুব কম মিষ্টি, কিন্তু দারুণ খেতে, খুব ভালো। সাদা ভারের মিষ্টিটা হচ্ছে রাজনন্দিনী আর হলুদটা হচ্ছে কেসার মালাই। দুটোই খেলাম। দেখলেন তো সন্দেশটার উপর সূর্যের একটা এমব্লেম ছিল। কেসার মালাই, কেসারের তলায় সাদা একটা মালাই মিষ্টি দেখা যাচ্ছে। মাঝখানটায় মালাই। দিয়ে দিন কটা চাই? 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর একটা দিয়ে দিন, আর একটা দিয়ে দিন, 10টা হয়ে যাবে। হ্যাঁ দেখি কিরম দেখতে। ওটা একটা দেন। চোখের খিদে মিটলো, মনের খিদেও মিটলো, কিন্তু পেটের খিদে একটুও ছিল না। জোর করে ঠুসে ঠুসে মিষ্টির স্বাদ আমরা গ্রহণ করলাম। চন্দননগরে পেট ভরে মনের আনন্দে খাওয়ার আর একটা জায়গা বলে দিই, সেটা হচ্ছে জলশ্রী। রানীঘাট দিয়ে যেতে হয়, গভর্নমেন্টের একটি ভাসমান রেস্তোরাঁ যার নাম জলশ্রী। এরপর চলে গেলাম আমরা স্ট্র্যান্ডের মেন রাস্তায় গাড়ি রাখার কোনো প্রবেশন না থাকায় আমরা এই গলিতে এই সেক্রেট চার্চের সামনেই গাড়ি পার্ক করলাম। চন্দননগরের সেক্রেট হার্ট চার্চ হুগলি জেলার একটি বিখ্যাত প্রাচীন রোমান ক্যাথলিক গির্জা, যা ফরাসি স্থাপত্যের এক অনন্য নিদর্শন। গির্জাটি গথিক স্থাপত্য শৈলীতে নির্মিত, যার প্রধান বৈশিষ্ট্য হল এর উঁচু চূড়া এবং সুন্দর ভাস্কর্য। এই গির্জাটি প্যারিসের জেরামা চার্চের অনুকরণে বারোক শৈলীতে নির্মিত। এই দোতলা গির্জাটি 2টি টাওয়ার আছে এবং রঙিন কাচের জানলা এবং যিশুর জীবনের বিভিন্ন দৃশ্যের রিলিফ রয়েছে। ডন বস্কোর ফাদারকে দেখে একটু অবাকই হলাম, কিন্তু খুব এক্সাইটেডও হয়ে গেলাম। এবার আমরা চলে গেলাম মেন রোডে পাতালবাড়ি দেখতে। তবে এটি এখন প্রাইভেট প্রপার্টি, সর্বসাধারণের জন্য মুক্ত প্রবেশের অনুমতি নেই। পাতালবাড়ি একসময় ফ্রেঞ্চ নেভির রেস্ট হাউস ছিল। পরে যোগেন্দ্রনাথ খান মালিকানা পান। ঠাকুর পরিবার তার কাছ থেকে বাড়িটি ভাড়া নেন এবং সেই সূত্রে এ বাড়িতে একাধিকবার এসেছিলেন রবি ঠাকুর। ছাতিম টগর কিংবা পুরনো বট, অশ্বত্থ এসব নিয়েই গঙ্গার গা ঘেঁষে অবস্থান হলুদ বাড়িটির। সামনে তাকালেই চোখ জুড়ানো শান্ত স্রোতস্বিনী গঙ্গার অপরূপ শোভা। বাগানের পেছন দিকে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই একটা অন্য দুনিয়া। বাড়ির অদ্ভুত স্থাপত্য শৈলীর জন্যেই এ বাড়ির নামকরণ পাতালবাড়ি। একটা পুরো তলা মাটির নিচে গঙ্গার বুক ছুঁয়ে দাঁড়িয়ে রয়েছে। মাটির তলায় পরপর ঘর, রান্নাঘর। খুব গরম পড়লে বাড়ির সদস্যরা মাটির তলায় এই ঘরগুলোতে তাদের দুপুর কাটাতেন। ঠিক এইভাবে
প্রত্যেকটি ঘরের সঙ্গে জুড়ে রয়েছে নানান গল্পগাথা। কেউ কেউ বলেন চন্দননগরের এই পাতাল বাড়ি নাকি একসময় আত্মগোপনের নিশ্চিন্ত আশ্রয় ছিল বিপ্লবীদের। এখন আপনারা একদম নিচের তলা দেখছেন। এবার উপরের তলা বা একতলা, যাকে গ্রাউন্ড ফ্লোর বলে, এখানে কত সময় কাটিয়েছেন রবীন্দ্রনাথ এবং অনেক লেখনীতে এই বারান্দায় বসে কাব্যগ্রন্থ লেখা উল্লেখ রয়েছে। পাতালবাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে বিশাল সেন্ট জোসেফ কনভেন্ট। চন্দননগরে এই সেন্ট জোসেফ কনভেন্ট হচ্ছে অল গার্লস ক্যাথলিক স্কুল এবং এর সাথে কলকাতার সেন্ট জোসেফ কলেজের সাথে কোনো সম্পর্ক নেই। চন্দননগরের এই স্ট্র্যান্ডকে হুগলির সবচেয়ে আকর্ষণীয় বা সবচেয়ে সুন্দর জায়গা বলে বিবেচনা করা হয়। আমরা দাঁড়িয়ে আছি এখন দুর্গাচরণ রক্ষিত ঘাটে। এই সুন্দর ঘাটটি 1841 সালে প্যারিসের আর্ক ডি ট্রায়োম্ফের আদলে নির্মিত হয়। ফলকে উল্লেখ থাকে যে এই ঘাটটি ইন্দো ফরাসি স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ, যা আজও দাঁড়িয়ে আছে। কলকাতা থেকে আসা হয়েছে এখানে বেড়াতে। দুর্গাচরণ রক্ষিত ছিলেন প্রথম ভারতীয় বা বাঙালি যিনি ফরাসি সরকার কর্তৃক লিজিয়ন দি অনার সম্মানে ভূষিত হন। তার ব্যবসায়িক দক্ষতার পাশাপাশি ফরাসি শাসনের অধীনে চন্দননগরের উন্নয়নে তার যে অবদান তাকে এই অঞ্চলের এক কিংবদন্তি ব্যক্তিতে পরিণত করেছেন। দুর্গাচরণ রক্ষিত ঘাট থেকেই দ্য ইন্দো ফ্রেঞ্চ কালচারাল সেন্টার ও মিউজিয়াম দেখা যায়। আমরা সেখানেই চলে এলাম। এই 350 বছরের ইমারত ওয়াজ অরিজিনালি ফ্রেঞ্চ গভর্নর ডুপ্লের বাসস্থান। এখানে রয়েছে ফ্রেঞ্চ কলোনিয়াল পিরিয়ডের আসবাবপত্র, পোশাক, অলংকার এবং অয়েল পেন্টিং। লক্ষ্য করেছেন কি যে বাথরুমের গায়ে ফ্রেঞ্চ ভাষায় লেখা আছে যে পুরুষদের বাথরুম? সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, তাই একটু ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছি। আমাদের বন্ধু অলোকদা ভেতরটা ঘুরে দেখতে গেছে। এই হচ্ছে 350 বছরের পুরনো স্ট্রাকচার। ভারতীয়দের জন্য 5 টাকার টিকিট, এই 5 টাকার টিকিট কিনে ভেতরে ঢুকতে হচ্ছে এবং তার মোবাইল রাখার, ব্যাগ রাখার লকার এখানে রেখে ভেতরে মিউজিয়ামে ঢুকতে হচ্ছে। এটা ফ্রেঞ্চ গভর্নর ডুপ্লেক্সের খাট। এরকমই এরই জুড়ি আর একটা কৃষ্ণনগরের কাছে বালাখানা নীলকুঠিতে রয়েছে এবং সেই খাটটায় আমিও শুয়েছি। ঐতিহাসিক দলিলপত্র রয়েছে, আরও রয়েছে ডুপ্লেক্সের সময়কার দুর্লভ মানচিত্র, ফরাসি শাসন আমলের বিভিন্ন দলিল এবং চিঠি। মিউজিয়ামের মধ্যে ছবি তোলা নিষিদ্ধ, তাই আপনারা নিজেরাই ঘুরে দেখে নেবেন। এবার হাঁটতে হাঁটতে আবার স্ট্র্যান্ডের দিকে চলে এলাম। স্ট্র্যান্ডের ঠিক উল্টো দিকে রয়েছে কলেজিয়েট মিউজিয়াম এবং তার বাইরে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীদের স্ট্যাচু। পরাধীন ভারতকে স্বাধীন করার লড়াইয়ের অন্যতম অবদান ছিল এই শহরের। বহু স্বাধীনতা সংগ্রামীর পীঠস্থান ছিল এই শহর চন্দননগর। চন্দননগরে ডুপ্লে কলেজে তৈরি হয়েছে একটি কলেজিয়েট মিউজিয়াম। এই মিউজিয়ামে ফ্রেঞ্চ কলোনি চন্দননগরের তৎকালীন ইতিহাস তুলে ধরা হয়েছে। কলেজ, সরস্বতী পুজো হয়েছে। মিউজিয়ামটি বিপ্লবীদের গৌরবময় স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এই মিউজিয়ামে রয়েছে একাধিক বিপ্লবীদের হাতে লেখা চিঠি, ব্রিটিশ পুলিশের রিপোর্ট, চরকা, ডিঙি নৌকা, প্রাচীন তাঁত, টাইপরাইটার সহ সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত বিপ্লবী কর্মকাণ্ডের নানান নমুনা। রয়েছে বিপ্লবীদের একাধিক দুষ্প্রাপ্য ছবি, মূর্তি, পুরনো খবরের কাগজের। 1862 খ্রিস্টাব্দে এই কলেজটি স্থাপিত হয়। 1901 সালে এটি ডুপ্লে কলেজ হিসেবে পরিচিতি পায় এবং পরবর্তীকালে স্বাধীনতার সময় 1948 সালে এটি নামকরণ হয় চন্দননগর কলেজ। ফরাসি আমলের এখনও 2-1টা বাড়ি অবশিষ্ট রয়েছে, এটা তারই নমুনা, এবং তার পাশেই আই লাভ চন্দননগর লেখা। এবং উল্টো দিকে স্ট্যান্ডের কিছু ছবি দেখাচ্ছি আপনাদের। তারপরে বাড়ি ফেরার পালা। এই স্টিমারগুলো পারাপার করাচ্ছে এবং সামনেই জেটি, এই জেটি থেকেই সমস্ত স্টিমারগুলো বা জাহাজগুলো ছাড়ছে। সেক্রেড হার্ট চার্চের সামনে গাড়ি পার্ক করা ছিল এবং সেখানে হাঁটা দিলাম এবং বুঝতে পারলাম যে আজকে সরস্বতী ঠাকুরের ভাষণ চলছে। পরদিন সকালবেলা আমরা আমাদের হোটেলে ব্রেকফাস্ট খেয়ে তারপরে কলকাতার দিকে রওনা হলাম। পর্যাপ্ত পরিমাণে নানান রকম খাবার ছিল। রবিবার লুচি তরকারি খাবার লোকটা সংবরণ করতে পারলাম না। লুচির সাথে ছোলার ডাল ও আলুর তরকারি দুটোই ছিল, কিন্তু ছোলার ডালটা ট্যালট্যাল। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।